সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি, এবং মোশাররফ আহমেদ ঠাকুর, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা। আমরা আলোচনা শুরু করবো, যাবার আগে আমরা একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জানাতে বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন নিউজ এডিটর, সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আমি একটু যাচ্ছি নিউজ রুমে। সালমা ইয়াসমিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি রিশান। আমাকে একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো যদি জানান। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর বক্তব্য। তিনি অভিযোগ করেছেন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলেছে। দলগতভাবে এনসিপির অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে দেশি বিদেশি কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে তিনি জানিয়ে দেন। এদিকে সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে হাসনাত আবদুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি এটিকে শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মত পার্থক্য থাকবে, আলোচনাও চলবে, কিন্তু স্বৈরাচার যেন আর সুযোগ না পায় সেই ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তিনি। 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর উপর বিএনপির আস্থার কথাও জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণসহ 20টি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এক ব্যক্তির হাতে একটির বেশি গণমাধ্যমের মালিকানা না দেওয়ার প্রস্তাবও করেছে কমিশন। রিশান, গেল দিনের সংবাদে গুরুত্ব পেয়েছে এই খবরগুলো। ধন্যবাদ। সালমা ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। আমি আলোচনায় যাব। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত দুদিনের রাজনৈতিক মাঠের সবচেয়ে বড় যে বিষয়টি আলোচিত সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট নিয়ে এবং রাজনৈতিক সংস্কার নিয়ে। জাতীয় নাগরিক পার্টির যে দক্ষিণাঞ্চলের যে সমন্বয়ের সংগঠক মুখ্য হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরেই মূলত এই আলোচনা সূত্র হয়, এবং সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি, যেটি বলা হচ্ছে এই যে ক্যান্টনমেন্টের যে হস্তক্ষেপ রাজনীতি, এটি আসলে এক ধরনের দূরত্ব তৈরি করে কিনা জনগণের সাথে এই সেনাবাহিনীর, যেটি আসলে আমাদের একমাত্র আস্থার জায়গা যেটি বলা যায়, সেই জায়গাটা আসলে এক ধরনের দূরত্ব তৈরি করে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, সেনাবাহিনী হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন অফ ডিফেন্স, এবং সেনাবাহিনীকে নিয়ে এই ফাইজলামি ইত্রামি করার অধিকার কারো নাই। আমি আপনাকে বলি, আমরা 90-এর 80-র দশক, পুরো 80-র দশক, 90-এর ছাত্রগণ অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে ছিলাম, একবার ফ্রন্ট লাইনে ছিলাম। তো আমরা এরশাদকে স্বৈরাচার বলেছে, কিন্তু গোটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে আমরা কখনো গালি দেই নাই। আমাদের মধ্যে এই দেশাত্মবোধটুকু ছিল, এবং আমরা এইটার রেজাল্ট আমরা লাস্টলি পেয়েছি যে জেনারেল নুরুদ্দিন তিনি শেষ মুহূর্তে তিনি জেনারেল এরশাদের সাথে সহযোগিতা করতে অস্বীকার করেছেন, এবং ছাত্রগণ অভ্যুত্থান সফল হয়েছে। তো আজকে যারা এই জাতীয় নাগরিক পার্টি, কেউ কেউ আমাকে বলে এটাকে জাতীয় নাগরিক পার্টি না বলে আমাদের বাচ্চারাই বলে যে আঙ্কেল এটাকে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি বলেন না কেন, আপনার ন্যাশনাল চিলড্রেন্স পার্টি বলেন না কেন। এইরকম বালখিল্য আলোচনা এর আগে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে জাতীয় রাজনীতিতে কখনো হয় নাই। আমি তো যতটুকু জানি যে সেনাবাহিনীর
ভিতরের কিছু আলোচনা তো আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বাইরে চলে আসে। এই ছেলে আর দুইজনকে নিয়ে ক্যান্টনমেন্টে গিয়েছিল কোনো একটা পর্যায়ে, সেনাবাহিনীর চিফ না, কোনো একটা পর্যায়ে আলোচনার জন্য, যে তাদেরকে 100 সিট দখল করে দিতে হবে। 100 পার্লামেন্টের 100 সিট তাদেরকে দখল করে দিতে হবে, আর বাকিগুলোতে ফেয়ার ইলেকশন হয়ে তারা যে কয়টা পায়, বাট 100 সিট তাদেরকে কনফার্ম করে দিতে হবে। সেনাবাহিনীর লোকজন বলেছে যে আমরা এই কাজটি তো আমরা করব না। শেখ হাসিনার সময় এই কাজটি হয়েছে, এই জন্য দেশবাসী অনেক মূল্য দিয়েছে, শেখ হাসিনাও মূল্য দিয়েছে। এই কাজটি আবার করব, এটা তো হতে পারে না। এটার পরে গত 10 দিন যাবৎ ওই ছেলে 10 দিন তিনি তার বিভিন্ন লাইনে তিনি আলোচনা করেছেন। আলোচনা করে গত বৃহস্পতিবার রাতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে। তো আমি তো বলি যে আমাদের সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন অফ ডিফেন্স আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তো এরা তো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। যে আমি তো মনে করি এই ছেলেকে অবশ্যই 120 কো, মানে আমার পেনাল কোডের 120A বা 120-এর কোতে প্রসিকিউট করা যায়, খুব ইজিলি প্রসিকিউট করা যায়। না, কিন্তু সেনাবাহিনীর গত 16 বছরের যে ভূমিকা আমরা যদি আওয়ামী লীগের সময়টাতে দেখি, একদম 5ই আগস্ট আগ পর্যন্ত যদি দেখি, সেটি নিয়ে তো সমালোচনার সুযোগ থাকছে সেনাবাহিনী সেই ভূমিকার জন্য, নির্বাচনগুলো করে দেয়া কিংবা তারপরে এবং ছাত্র আন্দোলনের সময় গুলি করা, এগুলো তো একদম প্রমাণিত বিষয়। আমি আপনাকে বলি যে আপনি কথাটা হচ্ছে যে এইভাবে তো না দেখে, যে আন্দোলনের সময় আপনি 5 তারিখে যদি আপনি দেখেন উত্তরা মিরপুর দেখেন, উত্তরা মিরপুরের ভিডিওগুলি এখন বিবিসিতে দেখবেন যে পুলিশ এবং ছাত্রলীগ একদিক থেকে জনগণের উপর গুলি করছে, আর জনগণ সহ আর্মির কমান্ড এবং সৈনিকরা পাল্টা গুলি করছে, এবং জনগণ আর্মির কভারেজে গণভবনের দিকে এগিয়ে আসছে। সেটা তো 3 তারিখের পরে, সেই চিত্রটা তো তৈরি হয়েছে 3 তারিখের পরে। 3 তারিখের পরে, তার আগে তো 3 তারিখের আগে কি না 3 তারিখের আগে কি আপনার কি কথা ছিল যে আমার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি আন্দোলনে নেমে আসবে? উড ইউ এক্সপেক্ট ইট? আমি কি এক্সপেক্ট করেছি এটা? আমি তো এক্সপেক্ট করি নাই। কারণ এক্সপেক্ট করলে 2014 সালে যে ইকবাল করিম ভুইয়ার সময় যে রাতে এই 154 সিট শেখ হাসিনা আগেই ডিক্লেয়ার করে দিয়েছে ইলেকশন হওয়ার আগে, তখনই তো সেনাবাহিনীতে রিভোল্ট হওয়ার কথা ছিল। তো সেনাবাহিনী তো হয় নাই। তো 18 সালে রাতে ভোট করেছে, আজিজ তো রিভোল্ট করে নাই। 2007-এ যে 5ই জানুয়ারি যে ইলেকশন হয়েছে, আমি ইলেকশন হয়েছে, সেনাবাহিনী তো রিভোল্ট করে নাই। বাট ওয়াকারুজ্জামান 25শে জুন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। 25শে জুন দায়িত্ব গ্রহণের পরে 25শে অগস্ট তো হয় নাই, 2 মাস তো হয় নাই, 2 মাসে আগে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। ইন দ্যাট কেস ওয়াকারুজ্জামান যেটা করেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন, এটা আমাদের এক্সপেকটেশনের বিয়ন্ড ড্রিম, আমার বিয়ন্ড ড্রিম, আমার স্বপ্নেরও বাইরে। তো ইন দ্যাট কেস আমি সেনাবাহিনীকে, আমি মনে করি টোটাল সশস্ত্র বাহিনীকে, ওয়াকারুজ্জামান তো আর একা না, ওয়াকারুজ্জামান তো একা সেনাবাহিনী না, ওয়াকারুজ্জামান এবং 3 বাহিনী মিলিয়ে, সেনা, নৌ, বিমান, এরা সবাই মিলে যে দায়িত্ব নিয়েছেন, 3 তারিখে তারা বলেছেন যে জনগণের বিরুদ্ধে কোনো নিপীড়নমূলক ব্যবস্থা সেনাবাহিনী গ্রহণ করবে না। এর পরে গিয়া দেখেন সবাই সাহস করে নেমে আসছেন। এর আগে যতক্ষণ পর্যন্ত গুলির কথা ছিল ততক্ষণ পর্যন্ত জমে নাই, তো খেলা জমে নাই। 3 তারিখের পরেই জমেছে। 3 তারিখে আপনি যত বিপ্লবীদেরকে বলি, বিপ্লবীদেরকে ডাকেনি কেন? আমি দেখাই যে 18 তারিখ সন্ধ্যা থেকে 3 তারিখ পর্যন্ত ওদের ফেসবুকের স্ট্যাটাস দেখেন। 3 তারিখে বিকালের পরে সবাই ফেসবুকে নতুন চেহারা আবির্ভাব হয়েছে, বিপ্লবী হয়েছেন। বাট আমরা 18 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত টানা প্রত্যেক দিন শো করেছি, 1টা বা 2টা, এবং প্রত্যেক দিনে বউ সাথে দিয়েছে, ওয়াইফ সাথে 2 দিনের বা 3 দিনের ঔষধ দিয়ে দিয়েছে যদি রাস্তা থেকে ধরে নিয়ে যায়। তো
এখন বিপ্লবী সাজান, সেনাবাহিনীর বিরুদ্ধে বলেন, আমার কি বলে ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন অফ ডিফেন্সকে আপনি নষ্ট করবেন। আপনি বলবেন উমুক আওয়ামী লীগকে আশ্রয় দেয়, উমুক আওয়ামী লীগকে কি বলে পুনর্বাসন করতে চায়। আওয়ামী লীগের যতগুলি দূষর আছে, আওয়ামী লীগের খুনের যতগুলো উস্কানিদাতা ব্যবসায়ী আছে, সবগুলি ব্যবসায়ীর কাছ থেকে এই চিলড্রেন্স পার্টি এনসিপি টাকা গ্রহণ করেছে। টাকা তো বিএনপিও নিতে আগে অন্যান্য রাজনৈতিক দল তো নেয় সেখান থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে, না হলে দল চলে কিভাবে? আমি আপনাকে বলি যে শেখ হাসিনার দূষরদের কাছ থেকে আওয়ামী লীগ বিএনপি টাকা গ্রহণ করে না। বিএনপির আপনি বলেন বিএনপির একটা দুইটা সমাবেশ করার মতো বিএনপিতে যারা আছে ভাইস চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি লেভেলে, এদের ক্ষমতা নাই? এদের ক্ষমতা আছে। আমার 50 বছরের পার্টিতে আমি যতগুলো ইলেকশন করেছি, প্রতিটা ইলেকশনে কয়েক কোটি করে টাকা আমাদের মনোনয়নপত্রের টাকা উঠে। আমাদের কয়েক কোটি টাকা প্রতি বছর মনোনয়নপত্র যে নবায়ন হয় 10 টাকা করে, আমাদের 1 কোটি হলে 10 কোটি টাকা আসে 1 কোটি মেম্বারের কাছ থেকে। তো আপনার 3 দিনে জন্ম হয় নাই, এই নাবির ফুল পড়ে নাই এখনো, নাকের থেকে দুধের গন্ধ যায় না এখনো। আপনি ইয়াতে কি বলে এই ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করেন, বিএনপি কোনদিন ইফতার পার্টি ইন্টারকন্টিনেন্টাল করতে পারে নাই। তো আপনি আসছেন সততার কথা বলবেন, আর আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদাগার করবেন, আমি ছেড়ে দিব। আমি এই অনুষ্ঠান থেকে বলতে চাই, ওয়াকারুজ্জামান, আপনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে অতি দ্রুত নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা দিবেন, জনগণের সাহায্য চাইবেন। আমরা জনগণের পক্ষ থেকে বাংলাদেশে অতি দ্রুত নির্বাচনের জন্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীর সহযোগিতাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছি। কিন্তু সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় সেটা কি স্বাগত জানাবেন? সেনাবাহিনী ক্ষমতা নিলে সেটা ভিন্ন কথা, সেটা পার্টি ডিসিশন নেবে, সেটা কিভাবে গ্রহণ করা হবে। শাহাদ হোসেন সেলিম, আমি একটু এই জায়গায় আসতে চাই। এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এবং এই ছাত্র এবং সেনাবাহিনীর যে মুখোমুখি একটা বিষয়, যদিও তারা বলছেন যে সেনা এবং ছাত্র জনতা কখনোই মুখোমুখি হবে না, কারণ সেনাবাহিনীর উপরে পূর্ণ আস্থা রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবং দর্শকবৃন্দ। আসলে যে ব্যাপারটা আপনার নিয়ে আলোচনা হচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। রাজনীতিতে কিছু জিনিস থাকে যেটা প্রকাশ্য এবং কিছু জিনিস থাকে অপ্রকাশ্য। অপ্রকাশ্য জিনিসগুলোকে আপনার যদি সামনে আনতে হয়, সেটা একটা নির্দিষ্ট সময় আছে। তাৎক্ষণিকভাবে অপ্রকাশ্য অনেক জিনিস সামনে আনতে নেই। রাজনীতিতে পর্দার অন্তরালে অনেক রকমের আলাপ আলোচনা হয়, অনেক রকমের সমঝোতা হয়, অনেক রকমের বিভেদ হয়, সেগুলো আপনার সাধারণত এটা পর্দার অন্তরালেই থাকে আর কি। কিন্তু এখন আপনার সার্জিস আলম মানে ক্যান্টনমেন্টে গিয়েছেন, তারপরে অনেক দিন পরে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং হাসনাত আবদুল্লাহ দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে আপনার জিনিসটা আপনার যেভাবে মানে মিডিয়া এবং অন্যরা মনে করছে যে সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি, আসলে তেমন তো সেটা ব্যাপারটা সেরকম নয়। কারণ এনসিপি এখন পর্যন্ত একদম রাজনৈতিক দল হিসাবে সেভাবে মানে তেমন কোনো জায়গা করে নিতে পারে নাই, এবং জনগণের মধ্যে তাদের মানে আপনার পার্সেন্টেজ যদি ধরেন, তাহলে এটাকে রাজনৈতিক দল এবং সেনাবাহিনী মুখোমুখি এটাও বলা যাবে না, অথবা সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেটাও বলা যাবে না। কিন্তু আপনার এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত, যে যদি কোনো আলোচনা হয়ে থাকে বিভিন্ন কারণে, কারণ আপনি জানেন যে রাজনীতি করতে গেলে আমাদের মতো মানে গরিব দেশের অথবা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের মধ্যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক চাপ থাকে, এবং জাতীয় আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে যদি কোনো রকম আলোচনা হয়ে থাকে, সেই আলোচনাটা যদি গ্রহণ করা, বর্জন করা, অথবা সেটাকে নিয়ে সময়ক্ষেপণ করা, সেটা সময়ই বলে দেবে যে কী অবস্থা করা যায়। কিন্তু এই একটা সময়ে আপনার হঠাৎ করে যে আপনার এনসিপি পুরোপুরিভাবেই আপনার জেনারেল ওয়াকারের বিপক্ষে একটা অবস্থান নিচ্ছে, এটা একটা উস্কানিমূলক একটা ব্যবস্থা। এটা তো মানে জাস্ট কালকের ঘটনা না, এটা অনেক দিন ধরে দেখছি। আপনার বিদেশে অবস্থানরত কয়েকজন আপনার ইউটিউবার, এরা সেনাপ্রধানের বিরুদ্ধে আপনার অশালীন এবং অযাচিত মন্তব্য করছেন, এবং বিনা কারণে, এটার কোনো কারণ নেই। আপনার জেনারেল ওয়াকারকে তারা যে ভাষায় কথা বলছেন, এই ভাষা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং এটা আমরা তীব্র নিন্দা করি। কারণ জেনারেল ওয়াকার আপনার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যখন ছাত্র আন্দোলন শুরু হয়, তার ভূমিকাটা ছিল প্রশংসনীয়। বিশেষ করে আপনার রক্তপাতকে এড়িয়ে আপনার ক্ষমতার পালাবদনের ক্ষেত্রে তিনি একটা অনন্য অসাধারণ ভূমিকা রেখেছেন।
তিনি হয়তো কাউকে কাউকে সেভ এক্সিট দিয়েছেন সেটা রক্তপাতকে এড়ানোর জন্যই, এবং তিনি তার আপনার দায়িত্ব থেকে, তিনি তো শুধু একা না, পুরো সেনাবাহিনী এক ধরনের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই ধরনের পট পরিবর্তন হয়েছে। পরবর্তীকালে তিনি যথাসময় নির্বাচনের ব্যাপারে একটা সরব কণ্ঠে অনেক কথা বলছেন, এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কথা আবার শুনবো। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। সেলিম ভাই, আপনি কথা বলছেন। হ্যাঁ, যাই বলছিলাম আর কি, হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়ে একটা রাজনৈতিক ময়দানে একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করছেন, এবং পাশাপাশি এখন তাদের মধ্যেই তাদের যে আবার সমন্বয়ক না, তাদের কি জানি জাতীয় নাগরিক কমিটির যে আগে সভাপতি আপনার নাসির পাটোয়ারি একটু আগে দেখলাম যে সেটা বলতেছে যে হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাসটা শিষ্টাচার বহির্ভূত। তো এখন তাদের নিজেদের মধ্যেই তো এই বিষয়টা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আসলে আপনার মানে ভুল যেটা হয়েছে সেটা হলো যে তারা সরকারে অংশগ্রহণ করা, সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল করা, এইটা তাদের প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ, এবং এটা কারো না কারো ফাঁদে তারা পা দিয়েছে আর কি, কারো না কারো ফাঁদে পা দিয়েছে। আমি বলতে চাই যে এই ফাঁদটা আসলে দুই প, একটা ছোট প, একটা বড় প, এই দুই পয়ের ফাঁদে পা দিয়ে তারা জিনিসটাকে আরও ঘোলাটে করছে। আপনার ইতিহাসে যে কোনো আন্দোলনের মধ্যে ছাত্র সমাজে অগ্রণী ভূমিকা পালন করতো। 1952 সালে যখন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছে যে 144 ধারা ভঙ্গ করবে না, তখনই কিন্তু ছাত্র সমাজরা বসে কিন্তু 144 ধারা ভঙ্গ করার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং মিছিল করার পরে সেই মিছিলে গুলি হয়েছে, এবং বাংলা ভাষাটা প্রতিষ্ঠা হয়েছে। 69-এর গণ অভ্যুত্থানও একই অবস্থা, 90-এর গণ অভ্যুত্থানটা একই অবস্থা। তখন ছাত্ররা কিন্তু কোনো রাজনৈতিক দল করে নাই। এরা রাজনৈতিক দলটা করতে গিয়ে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, এবং একটা প্রজন্মকে একটা বসিয়ে দেওয়ার মতো অবস্থা। ছাত্ররা রাজনৈতিক দল করছে, ছাত্ররা এখন লেখাপড়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেউ উপদেষ্টা হওয়ার, কেউ মন্ত্রী হওয়ার, কেউ প্রধানমন্ত্রী হওয়ার, আপনার কেউ সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখে পুরো একটা জাতিকে বিকলাঙ্গ করে দিচ্ছে। এটা দায় আপনার যারা এই যে শিশু পার্টি গঠন করেছে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এটার দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। এখন অনেক কিছু আছে, ধরেন মানে আলোচনাটা যদি হয়ে থাকে এটা প্রকাশ না করাই মানে ভালো আর কি। যেমন আসিফ মাহমুদ এখন সরকারের উপদেষ্টা। আসিফ মাহমুদ যে গহিত কাজ করেছেন, যিনি আপনার সেনাপ্রধান আপনার মানে ইউনূসকে মেনে নেন নাই, বুকে পাথর চাপা দিয়ে। ডক্টর ইউনূস সাহেবও শপথে আছেন, আসিফ মাহমুদ শপথে আছেন, এবং আপনার সেনাপ্রধান শপথে আছেন। এই সময় তার এই কথাটা বলাটা একান্ত বালকিল্য এবং সংবিধানের মানে ভঙ্গ করার মতো অবস্থা। শপথ ভঙ্গ করেছে, কারণ শপথ সে করেছে সে কারণে রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে সে এমন কোনো কাজ করবে না। সে তো আপনার 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 রাগ মানে অনুরাগের বশবর্তী হয়ে সেই ধরনের কথা বলতেছে। তার অচিরে পদত্যাগ করা দরকার। দেখুন, আপনার মাওলানা আবুল কালাম আজাদ মানে সেই মানে পাক ভারতের মানে উপমহাদেশের অন্যতম প্রধান নেতা, তিনি একটা বই লিখেছেন। বই লেখার পরে তার মনে হয়েছে কিছু কিছু বিষয় এই মুহূর্তে যদি তিনি ছাপান তাহলে একটা বিতর্কের সৃষ্টি হবে। তিনি বলেছেন যে তার মৃত্যু 30 বছর পরে যেন এই বইটি ছাপানো হয়, যে 3-4টা চ্যাপ্টার আর কি। পরবর্তীকালে যখন এই বইটা পুরো ছাপানো হয়েছে, আমরা দেখেছি যে পাক ভারতের মানে যে বিভাজন, মানে যে মানে বঙ্গভঙ্গ বলেন, পাঞ্জাবের বা ভঙ্গ বলেন, অথবা যে দুইটা রাষ্ট্রের বিভাজনের কারণে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট পেতে হয়েছে, এবং এটার জন্য তিনি জওহরলাল নেহরুকে দায়ী করেছেন। কিন্তু ওই সময় জওহরলাল নেহরু যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তখন কিন্তু এটা করেন নাই। কিন্তু ইতিহাসের অমোঘ সত্য কথা তিনি জীবন মানে পরবর্তীকালে মানে দিয়েছেন। এখন আসিফ মাহমুদের কোনো অবস্থায় অত্যন্ত শিষ্টাচার বহির্ভূতভাবে আসিফ মাহমুদ এই কথাটা মানে প্রকাশ করেছেন, যেটা ভালো হয়নি। কারণ সেনাপ্রধান আপনার যে ভূমিকা রেখেছেন 3 তারিখ, তিনি সমস্ত মানে বাহিনীকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সেনাবাহিনী জনগণের মুখোমুখি হবে না, সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। তারপর থেকেই তো আপনার অগ্নিকাণ্ডে স্ফুলিঙ্গের মতো আপনার ধাউ ধাউ করে আগুনটা জ্বলে উঠলো, এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন। পরবর্তীকালে সরকার গঠন করার পিছনেও তিনি একটা ভূমিকা রেখেছেন। তো এই সময় এই জিনিসটা কোনো অবস্থায় আমি কাম্য না। আমার মনে হচ্ছে যে ছাত্রদের যদি একান্তই যদি খায়েশ থাকে যে তারা রাজনৈতিক দল করবে, তাহলে তারা সরকারের সাথে সম্পূর্ণ মানে সম্পর্ক ছিন্নটা করে তারা রাজনৈতিক দল করুক। কারণ ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব বিতর্কিত হয়ে গেছেন। তিনি আপনার ছাত্রদেরকে রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত করছেন, তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত এই কথাটা বলছেন, অথচ আমরা যে জনগণ আপনার ওনাকে পূর্ণাঙ্গ সমর্থন করছি, তিনি জিনিসটাকে আপনার সেভাবে গ্রহণ করছেন না। আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব আপনার কানে আপনার তুলো না দিয়ে ওনার আগামীকালকে যে আপনার অফিসিয়াল ডেতে উনি
আপনার আসিফ মাহমুদকে বরখাস্ত করা উচিত এই প্রশ্নে। এই ব্যাপারে কোনো রকম ছাড় দিলে কিন্তু ভবিষ্যতের রাজনীতিটা অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এখন আমরা যেটা চাই, আমরা চাই যে খুব দ্রুত, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের আগামীকালকের প্রথম কাজ হলো যে আসিফ মাহমুদকে বরখাস্ত করা, এবং দ্বিতীয় কাজ হলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। এবং আপনার অগাস্ট পর্যন্ত তো মানে বর্ষা থাকে, এবং অগাস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের দিকে নির্বাচন দিয়ে দেওয়াটা একদম ফরজে ক্যাপায়া ওনার জন্য। এটা যদি উনি নির্বাচনটা দিয়ে দেন তাহলে অনেক বিতর্ক মানে চাপা পড়বে, এবং আপনার দেশটা এই অগাস্ট পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত একটা মানে সুনির্দিষ্ট হবে, একটা গতি নিয়ে চলতে পারবে। এই সংস্কার করে কোনো লাভ নাই। ওনার দরকার শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য একটা ব্যবস্থা করার জন্য। ওনার ওই যে ছোট সংস্কার, বড় সংস্কার, আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আপনার বড় সংস্কার করলে আপনার ডিসেম্বর জুন পর্যন্ত, আবার ছোট সংস্কার করলে উনি ছোট বড় কোনো সংস্কারই করতে পারবেন না। ওনার একটা উপদেষ্টাও আপনার সংস্কারের দৈন্যাস সহ বুঝে না, ওনাদের নিজ নিজ মন্ত্রণালয়ের মানে সংস্কার করার ব্যাপারে ওনারা কোনো পদক্ষেপই নেন নাই, এবং পদক্ষেপ নেওয়ার মতো যোগ্যতা ওনার নাই। ডক্টর ইউনূস সাহেব বিশাল একটা ব্যক্তিত্ব, সারা পৃথিবী জুড়ে ওনার মানে এরিয়া, কিন্তু বাংলাদেশের ব্যাপারে ওনার দৃষ্টিভঙ্গি একদম ক্ষুদ্র এবং একটা সুবিধাবাদী একটা মানে দৃষ্টিভঙ্গি। উনি ওনার দৃষ্টিতে পুরো বাংলাদেশটা দেখেন না, ওনার দৃষ্টিতে উনি শুধু এনজিওটা দেখেন আর চট্টগ্রামটা দেখেন। উনি পুরো বিশাল একটা উত্তরবঙ্গ রয়ে গেছেন, উত্তরবঙ্গের থেকে যে একটা উপদেষ্টা নিয়োগ করতে হবে, সেখানে যে সম অধিকার প্রয়োগ করতে হবে, এই জিনিসগুলো উনি দেখেন না। সুতরাং উনি যেটা পারবেন না, উনি ওই কাজে হাত দেওয়ার দরকার নেই, কারণ উনি আসলে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বের লোক না। উনি নিজেই বলেছেন উনি এই জগতের লোক না। উনি একসময় একটা রাজনৈতিক দল করতে গিয়েছেন, 7 দিনের মাথায় উনি রণভঙ্গ দিয়েছেন। এখন আমরা এই বিপ্লব উত্তর অথবা গণ অভ্যুত্থান উত্তর আমরা বেটার চয়েস বলতে আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা আমাদের যদি আমরা আলোচনায় বসতাম তাহলে অন্য চিন্তা হয়তো করতাম, কিন্তু যেহেতু আলোচনা না বসেই আমরা ডক্টর ইউনূস সাহেবকে আপনার ছাত্ররা মানে কথাবার্তা বলে কনভিন্স করেছে, অথবা উনিও আপনার একটা দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, আমরা এটার সাথে দ্বিমত করিনি। আমরা সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে ওনাকে সমর্থন করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওনার সেই সমর্থনটা উনি ধরে রাখার মতো কাজ উনি করতে পারছেন না। তো এখন যেটা দরকার সেটা হলো যে আসলে এই বিতর্কটাকে আগামীকালকে ধামাচাপা দেওয়া দরকার। আওয়ামী লীগকে আমরা পরাজিত আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করার কোনো দায়িত্ব আমাদের নাই, এবং আমাদের কোনো আগ্রহ নাই, এবং পৃথিবীর ইতিহাসে পলাতক স্বৈরাচার কখনোই খুব দ্রুত ফিরত আসে না। কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য তো সেটি বলছে না। রাজনৈতিক দলের বক্তব্য হলো যে দেখুন, আইন করে কোনো রাজনৈতিক দল কিন্তু ব্যান্ড করা যায় না। পাকিস্তান আমলে আইয়ুব খান যখন আপনার আওয়ামী লীগকে ব্যান্ড করেছে, একের পর এক যখন সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করেছে, তখন আমেনা বেগম একটা হারিকেন জ্বালিয়ে নওয়াবপুর রোডের আওয়ামী লীগের অফিসটা আপনার জ্বালিয়ে রেখেছে, মানে কোনো রকম টিম করে জ্বলতেছিল, এবং সেটা পরবর্তীকালে একটা মহিরুহের উপর ধারণ করেছে। আবার আওয়ামী লীগের পতন হয়েছে, আবার আওয়ামী লীগের উত্থান হয়েছে, এবং এই উত্থান পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল দেখেন, আপনার কৃষক শ্রমিক প্রজা পার্টি, এই দলের কোনো অস্তিত্ব নাই, বুঝছেন, এই দলের কোনো অস্তিত্ব নাই। গণতন্ত্র পার্টি, এবার ন্যাব ভাসানী, ন্যাব মুজাফফর, আমাদের চোখের সামনে এইসব রাজনৈতিক দলগুলো 72-73 সালে বিশাল আকারে একটা রাজনৈতিক দল ছিল। এগুলো সময়ের বিবর্তনে এগুলো বিলীন হয়ে গেছে। মুসলিম লীগ, যেটা পাকিস্তান আন্দোলনের অন্যতম একটা প্রধান রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দলগুলো জনগণের সমর্থন আর ধীরে ধীরে কমতে একদম শূন্যের কোঠায় পড়ে গেছে। এই রাজনৈতিক দলগুলোর আর কোনো অস্তিত্বই নেই। সুতরাং আওয়ামী লীগকে আমরা ছেড়ে দিতে চাই জনগণের উপর। জনগণ যদি আওয়ামী লীগকে গ্রহণ করে তাহলে ভালো, জনগণ যদি বর্জন করে, আমরা তো আওয়ামী লীগকে যদি মাঠে নামতে চাই, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আমরা আমাদের বক্তব্যগুলো পেশ করব। আমরা জনগণকে বুঝাবো যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে যায় না, আওয়ামী লীগ এবং ভোট একসাথে যায় না, আওয়ামী লীগ ভোটের রাজনীতি বিশ্বাস করে না। আওয়ামী লীগ ভোটটাকে আপনার মানে একদম নির্বাসনে দিয়ে বাংলাদেশটাকে একদম তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বক্তব্যগুলো আমরা দেব, জনগণ যদি আমাদের বক্তব্য শুনে এবং আওয়ামী লীগ থেকে মুখ সরিয়ে নেয়, আওয়ামী লীগ নিজে শেষ হয়ে যাবে। কিন্তু আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে এটা পরিণতি ভালো হয় না। তারপরেও যদি আগামীকালকে সরকার যদি আওয়ামী লীগকে ব্যান্ড করে, আমি সর্বপ্রথম এটাকে অভিনন্দন জানাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আওয়ামী লীগকে ব্যান্ডও করবে না, আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ আপনার দেওয়ার কথা বলে আমাদের উপর দায় চাপিয়ে দিবে, আমরা সে দায়। কারণ আমরা তো 15 বছর আওয়ামী লীগের স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা জীবনপ্রণ লড়াই করেছি, মরণপ্রণ লড়াই করেছি। আমরা 1 মিনিটের জন্য আমরা করিনি। আমরা এই যে আপনার জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান,
এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করার ব্যাপারে আমরাই ভূমিকা পালন করেছি। আমরা জানতাম যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের স্বৈর শাসকরা কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয় এবং পালিয়ে যায়। আমরা সেই প্রেক্ষাপট তৈরি করেছি। আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করি নাই, আমি ড্যামি নির্বাচনকে আমরা প্রতিহত করেছি। আমরা 14 নির্বাচনকে আমরা অংশগ্রহণ করি নাই নীতিগত কারণে। 14 সালের নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতো। তারপরও যেহেতু আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলনরত ছিলাম, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাইনি। আমি একটু আপনার কাছে যেটি হচ্ছে যে একটা বিষয় তো আওয়ামী লীগের পতিত সরকারের যে সাবেক তথ্যমন্ত্রী তিনি যেটি বলেছেন গণমাধ্যমকে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন না, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের তো নির্বাচনে আসার আগ্রহ বা ইচ্ছা নিয়ে এটি তারা অলরেডি প্রকাশ করেছেন। তারপর আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ আসলে রাজনীতি আছে। আমি আপনাকে বলি যে আমি 1978 সালে ক্লাস 10 থেকে ক্লাস পলিটিক্সটা করি এবং পলিটিক্সে আমি মোটামুটি যত না বড় নেতা হয়েছে তার থেকে পলিটিক্যালি ভালো অবজারভার ছিলাম। আগামী 20 ইয়ার্সে আওয়ামী লীগ উঠে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ ভোটের মাঠে রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে দেন, আওয়ামী লীগ ভোটের মাঠে গিয়ে ভোট চাইলে ওইখানে জনগণ পিটাইয়ে দেবে। এবং আওয়ামী লীগ অলরেডি বাংলাদেশের রাজনীতি এটা মুসলিম লীগের পরিণতি বর্ণন করে ফেলছে। আওয়ামী লীগ 5ই আগস্টে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, এখন এটাকে দাফন কাফন করবেন। দাফন কাফনটা কিভাবে করবেন? এটা কি কলা গাছে ভাসিয়ে দেবেন, এটা কি পুড়াবেন, নাকি এটাকে দাফন করবেন, মানে লাশ দাফন করবেন, কবরস্থ করবেন, কোনটা? কবর দিবেন? সৎকারের তো কয়েকটা পদ্ধতি আছে, এইটা বাকি আছে। এখন এটা ন্যাশনাল ইউনিটি সবাই আলাপ আলোচনা করে আওয়ামী লীগকে দাফন কাফনটা কীভাবে করবেন, মানে সৎকারটা কীভাবে করবেন। এটা মৃত একটা জিনিস, এটা গন্ধ ছড়াবে এখন। এবং এইটাকে নিয়ে এই গভর্নমেন্ট পলিটিক্স করছে এবং গভর্নমেন্টের লোকগুলি দেখবেন যে এরা অপ্রয়োজনীয় বিতর্ককে টেনে আনছে। অপ্রয়োজনীয় বিতর্ক, এই যে সেনাবাহিনীকে নিয়ে বিতর্কটা, এটা অপ্রয়োজনীয় বিতর্ক। কিন্তু আমি এই বিতর্কটা না হইলে এখন বলতাম যে কিভাবে আমাদের নির্বাচনটা হতে পারে, কত তাড়াতাড়ি নির্বাচনটা করা যায়। এটা সেপ্টেম্বরে করা যায়, আগস্টে করা যায়, সেপ্টেম্বরে করা যায়, না অক্টোবরে করা যায়। অক্টোবরে একটা নির্বাচন হয়েছিল 2001-এ, মনে আছে আপনার? অক্টোবরের 1 তারিখ নির্বাচনের, অক্টোবরের 1 তারিখ নির্বাচন হয়েছিল। তো আমি আপনাকে বলি, আজকে আপনাকে আমি আরেকটা ছোট জিনিস আপনাকে নজরে আনি। এই সরকারের উপদেশ সংস্কার কমিটি বলছে যে প্রত্যেক 400 কনস্টিটিউয়েন্সি বানাইতে হবে, মানে সকল সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। সীমানাগুলি পুনর্নির্ধারণ করলে ধরেন আমার আর সেলিম ভাইয়ের সীমানা পাশাপাশি, আমি 2টা ইউনিয়নকে লোক গিয়ে বললো যে না আমি সেলিমের সাথে যেতে চাই, ঠাকুরের সাথে যেতে চাই না, রিট হবে, মামলা হবে, এটা ঝুলবে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এইগুলি কাজ। আপনি দেখেন, আপনি 2008 সালে তো সীমানা পুনর্নির্ধারণ করেছিল তখনকার সরকার, তাও অল্প, এবং সে সময় তো সেই আসনগুলো ভেঙে বিএনপির আসনগুলোকে ভাঙা হয়েছে। তখন অল্প কয়টা ব্রিগেডের শাখাওয়াত করছিলেন এবং বিএনপিকে হারানোর জন্য অল্প কয়টা। আপনি তখন একটা সেমি মার্শাল ল পজিশন ছিল, যার জন্য রিট ফিট ওইভাবে হয় নাই, জরুরি অবস্থা হয় নাই, 130টা আসনে পুনর্নির্ধারণ করে শাখাওয়াত। আপনি নতুন আরেকটা বিতর্ক দেখেন, আনছে যাই সীমানা পুনর্নির্ধারণ গেল, আরেকটা বিতর্ক দেখেন যে আমাদের যে ভোটার ডাটাবেস, এই ডাটাবেসটা গভর্নমেন্টের আরেকটা সংস্থাকে দিয়ে দিতে হবে নির্বাচন কমিশন থেকে। দেখছেন এটা, এই বিতর্কটা কোনো প্রয়োজন আছে? এই বিতর্কের কোনো প্রয়োজন নাই। কেন আনছে সেইটা? এটাকে আনলো কেন? আমি আপনাকে স্টোরিটা জাস্ট আমার দর্শক শ্রোতার জন্য আমি 30 সেকেন্ডে বলতেছি। 2006-এ শ্রীপুর পৌরসভাকে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়, ভোটার কার্ড দেবে, ছবি সহ ভোটার কার্ড, কেউ আসলো না। তারপর 2007-এ এসে বিদেশি ফান্ড পাওয়া গেলে $81 মিলিয়ন, 510 কোটি টাকা, অথবা বাংলাদেশের বর্তমান বাজারে 980 কোটি টাকা। সেইখানে কি বললে তারা এনজিও ফোরামকে যুক্ত করলো, এনজিও ফোরাম ব্রাক এরা যুক্ত হয়ে বলল যে তোমরা 25টি নাগরিক সুবিধা পাবা, কৃষি ঋণ টিন এইগুলো সব উইথড্র করতে পারবা ব্যাংক থেকে এই কার্ড দিয়া। দেন মানুষ আসলো, কে কাজ করলো? সেনাবাহিনী কাজ করলো আর আমাদের নির্বাচন কমিশনের কর্মীরা কাজ করলো, করে একটা নির্ভুল ডাটাবেস, 99% নির্ভুল একটা ডাটাবেস তৈরি হলো। এই ডাটাবেসটা প্রথম নজরে পড়লো, শকুনের নজর পড়লো জয় এবং পলকের, হাসিনার পুরা জয় আর পলকের।
এরা বিভিন্ন সংস্থাকে এই ডাটাবেসের কপি দিতে শুরু করলো, প্রতি হিটে 5 টাকা অথবা 10 টাকা, বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠল এটা। এখন এই সরকারের ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ওর নজর পড়েছে এই ডাটাবেজের উপর। হ্যাঁ বলে আইসা যে কি নির্বাচন কমিশন কারোর চাকরি বাকরি যাবে না, সবার চাকরি ঠিক থাকবে, আসুন আমরা একটা স্বতন্ত্র কর্তৃপক্ষ অথবা স্বতন্ত্র কমিশন করি, এই ডাটাবেসটা এরা সংরক্ষণ করবে। কেন? হু আর ইউ? কেন এই বিতর্ক? এই বিতর্ক কেন? এই বিতর্কটা হচ্ছে যে আপনি দেখুন যে মানুষ হলো 17 বা 18 কোটি, 36 কোটি আছে জন্ম নিবন্ধন আছে। এখন এই 12 কোটি ভোটারকে 24 কোটি বানানোর জন্য, এই ডাটাবেসকে তছনছ করে দেওয়ার জন্য, যেন নেক্সট ইলেকশন ক্রেডিবল না হয়, এইটাকে করার জন্য এই ফয়েজ আহমেদ তৈয়ব আইসা যুক্ত হয়েছে। তো এই জন্য আমি আপনি বলি, আপনি দেখবেন সবগুলি অপ্রয়োজনীয় বিতর্ক। সেনাবাহিনীর সাথে আজকে যে কাজটা করা হচ্ছে এটা অপ্রয়োজনীয় বিতর্ক। ভোটার ডাটাবেস এইটা স্থানান্তর, এটা অপ্রয়োজনীয় বিতর্ক। তো এইগুলি হচ্ছে যে সব এই কর্মকাণ্ড। আপনাকে ছোট্ট একটা রসাত্মক গল্প দিয়ে শেষ করি আমাদের সৈয়দ মুস্তাফা আলীর। সৈয়দ মুস্তাফা আলীকে একবার জার্মানিতে এসে একজন তার পাঠক বললেন যে স্যার আপনি এই বইগুলি যে লিখেছেন কি অবস্থায় লিখেছিলেন একটু বলবেন। তো উনি বললেন যে বাবা, আমার সন্তান যদি চাও যে আমার সন্তান কয়টা, আমার সন্তানকে দেখবা, আশীর্বাদ করো, আমি সন্তানকে উপস্থাপন করতে পারি তোমার সামনে, কিন্তু সন্তান উৎপাদনের প্রক্রিয়াটা উপস্থাপন করতে পারি না। তো আজকে সরকারের ভিতরে, গভর্নমেন্টের ভিতরে গোপনীয়তার শপথ এই জন্য নেওয়া হয়, সংবিধানের 148 অনুচ্ছেদে এই জন্য গোপনীয়তার শপথ নেওয়া হয় যে আপনি যেমন সন্তান উৎপাদনের পদ্ধতি উপস্থাপন করতে পারেন না জনসমক্ষে, বাট সানি লিওন উপস্থাপন করে। তো আজকে হাসনাত আব্দুল্লাহ যে কাজটি করেছেন, সানি লিওন যে গর্হিত কাজ করেন সমাজের জন্য, ঠিক রাষ্ট্রের জন্য হাসনাত আব্দুল্লাহ এই গর্হিত কাজটি করেছেন। আমরা একটা তারেক রহমানের কথাটা আসি, যিনি যেটি বলছেন যে স্বৈরাচার যেন আবার না আসে সেজন্য জাতীয় ঐক্য বা ঐক্য ধরে রাখার গুরুত্ব, যেমন মত পার্থক্যের মধ্যেও আলোচনার আহ্বান জানিয়েছেন এবং ঐক্যমত কমিশনও তৈরি হয়েছে, তারাও কাজ করছে। সেই জায়গাটা আসলে কোন কোন জায়গায় আসলে ঐক্যমত দরকার এবং কোন কোন জায়গায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারে, কারণ রাজনৈতিক মাঠে তো আসলে ঐক্যমতের সুযোগ নেই বললেই চলে। না দেখুন, জনাব তারেক রহমান আজকে আমাদের 12 দলীয় জোটের ইফতার পার্টিতে এই আলোচনাটা করেছেন ঐক্যমতের। তারেক রহমান সাহেব আপনার 2022 সালের 28শে মার্চে তিনি জাতীয় ঐক্যমতের একটা ধারণা দিয়েছেন এবং আপনার জাতীয় সরকার একটা রূপরেখা উনি ইয়ে করেছেন। এখন পর্যন্ত উনি জাতীয় ঐক্যমতের উপরেই কথা বলছেন এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমতের একটা আপনার সরকার গঠন করার ব্যাপারে অথবা দেশ গঠন করার জন্য জাতীয় ঐক্যমতের কোনো বিকল্প নাই, এই বক্তব্যটা দিয়ে আসছেন। আমরা মৌলিক অনেকগুলো ক্ষেত্রে আমরা জাতীয় ঐক্যমত্য পোষণ করতে পারি। আমরা ধরেন আপনার সংসদীয় গণতন্ত্রের প্রশ্নে আমরা জাতীয় ঐক্যমত্য গঠন করতে ঘোষণা করতে পারি। আমরা যে ধরেন এখন সরকার বলছে যে 400 আসনে আমরা 300, সরকার এই মুহূর্তে আপনার 300 আসনকে ভেঙে 400 আসন করলে অনেক কিছু তছনছ হয়ে যাবে। আপনার যদিও আপনার সেই যখন 7.5 কোটি লোক ছিল তখনও আপনার 300 আসন, এখন 18 কোটি। তারপর আমার মনে হয় এখন সময় নয় আপনার আসন বিন্যাস করার মতো, 400 আসন করার মতো এখন সময় আসে নাই। তারপরে ধরুন জাতীয় ঐক্যমত আমরা করতে পারি যে ভোটারের যে বয়স যে 18 বছর, এই 18 বছরের ঠিক থাকবে। যেমন আপনার এই যে শিশু পার্টি, যেটা জাতীয় শিশু পার্টি, এই শিশু পার্টি আজকে সাংবাদিক সম্মেলন করে বললো যে আপনার ভোটার তালিকাতে 16 বছর বয়সের যারা তাদেরকে ভোটার করতে হবে। অর্থাৎ এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সবচেয়ে বড় কথা হলো যে কি আপনার এই যে ছাত্র উপদেষ্টারা এবং ছাত্র উপদেষ্টাদের কল্যাণে যারা উপদেষ্টা হয়েছেন কয়েকজন, সেই উপদেষ্টাদের মধ্যে আপনার ক্ষমতাকে প্রলম্বিত করার একটা ইচ্ছা জাগছে এবং একটা রাজনৈতিক দল করে ক্ষমতাকে তারা চিরস্থায়ী বা যতদিন বেঁচে থাকে ততদিন ক্ষমতা থাকার একটা লোভ লালসা তাদের মধ্যে কাজ করছে। এটাতে করে সমস্ত রাজনীতিটাকে এই মুহূর্তে কলুষিত করেছে। একদিকে যেমন আপনার এই যে ছাত্র রাজনৈতিক দল করে, আমরা রাজনৈতিক দল করার বিপক্ষে নয়, রাজনৈতিক দল প্রতিদিনে একটা জন্ম হচ্ছে এখন, কিন্তু ছাত্ররা একটা রাজনৈতিক দল করে আপনার ছাত্রদের মূল স্পিরিটটাই নষ্ট করে ফেলছে, আপনার গণ অভ্যুত্থানের মূল স্পিরিটটাই তারা নষ্ট করে ফেলছে এবং তাদের ডাকে এখন আর আগের মতো সাড়া দেবে না। অথচ তারা যদি আপনার এই সরকারে অংশগ্রহণ না করে একটা জাতির বিবেক হিসাবে, একদম ওয়াচডগ হিসেবে তারা থাকতো, তাহলে আপনার যে কোনো সরকারের জন্য এটা একটা অ্যালার্মিং থাকতো এবং সরকার মনে করতো যে তাদের কাজকর্ম আপনার পাহারা দেওয়ার মতো, আপনার জনগণের
প্রতিনিধিরা আছেন, এটা অনেক দিক দিয়ে ভালো হতো আর কি। কিন্তু অতীত আন্দোলনগুলোর পরে কি সেই ওয়াচডগের ভূমিকা রাখার সুযোগ হয়েছিল ছাত্রদের, না রাজনৈতিক নিপীড়নের মধ্যেই, গণতান্ত্রিক নিপীড়নের মধ্যেই দেশে গিয়েছে? না, আপনার 91 সাল থেকে তো 2008 সাল পর্যন্ত বা 2006 সাল পর্যন্ত এক ধরনের রাজনৈতিক ঐক্যমত্য ছিল, রাজনৈতিক পট পরিবর্তনের একটা পদ্ধতি ছিল। আপনার নদীর স্রোতকে আপনার যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু নদীর স্রোতটা বিভিন্ন দিকে প্রবাহিত করবে এবং বাঁধ ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এখন আওয়ামী লীগ কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথটাকে রুদ্ধ করে দিয়ে আজকে আওয়ামী লীগকে একদম সমূলেই নির্মূল হয়ে যেতে হয়েছে। কিন্তু তারা যদি আপনার এই যে একটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে একটা ধারণা মানুষ মেনে নিয়েছে যে প্রতি 5 বছর পরে পরে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে এবং ক্ষমতার পট পরিবর্তন হবে, যে দল ভালো করবে সেই দল ক্ষমতা থাকবে, যে দল ভালো না করলে অন্য একটা রাজনৈতিক দল আসবে, দুই দল বা 3 দল ভিত্তিক একটা রাজনৈতিক ব্যবস্থা চালু হবে, সেটাকে তারা কবর দিতে গিয়ে, কারণ ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে তারা এমন নির্মমভাবে ক্ষমতাচ্যুত হয়েছে যেটা ইতিহাসে অনেকটা বিরল। এমনভাবে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগের মতো একটা বিশাল একটা রাজনৈতিক দল এখন একটা আন্ডারগ্রাউন্ড পার্টির মতো আলোচনা করতেছে, মানে কাজকাম করতেছে, 5 জন 10 জনের ঝটিকা মিছিল করতেছে। যে ঝটিকা মিছিল নিয়ে বিএনপির প্রতি ঠাট্টা মস্করা করতো যে তারেক রহমান বিদেশে নির্বাসিত, শেখ হাসিনা তুই তোকারি করে যেখানে করছে, এখন শেখ হাসিনা আজকে বিদেশে বসে বসে আত্মনাদ করতেছে এবং আওয়ামী লীগের হেন কোনো নেতা নাই যে আত্মনাদ করতেছে। প্রকাশ্যে তারা স্বীকার করতেছে না, কিন্তু অপ্রকাশ্যে তারা আত্মনাদ করতেছে যে শেখ হাসিনা একজনের পুরো দেশটাকে, শেখ হাসিনা কিন্তু এক কবরে কিন্তু 3 জনকে দাফন করেছে। শেখ হাসিনা নিজে দাফন হয়েছে, আওয়ামী লীগকে দাফন করেছে, তার পিতাকেও আবার দ্বিতীয়বারের মতো দাফন করেছে। তো এই রাজনৈতিক ভুলটা ভবিষ্যতে অনেক রাজনৈতিক দলগুলো করবে না। সংস্কার যে কথাটা, এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মনোজগতের মধ্যে একটা সংস্কার চলে আসছে, আমাদের নিজেদের মনোজগতের মধ্যে এক ধরনের সংস্কার চলে আসছে। আমরা যখন দেখি সালমান এফ রহমানের মতো একজন প্রতিষ্ঠাতা ব্যবসায়ী রাজনীতি খাতার নাম লিখে 75 বছর বয়সে আপনার দাড়ি কামিয়ে পালিয়ে যেতে হচ্ছে, তো তখন সুতরাং এখানে রাজনৈতিক নেতাদের জন্য এবং রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। এটা অনেকে অনুধাবন করতে পারছে, রাজনৈতিক নেতারা অনুধাবন করতে পারছে। যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি কিন্তু যে দৃঢ় কণ্ঠে এখন আপনার রাজনৈতিক, আপনার একজন ওবায়দুল কাদের বলছে যে 1 রাতে 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু তারেক রহমান সাহেব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু একটা ভিডিও বার্তায় বলেছেন যে যারা পরাজিত হয়েছেন তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু সেভাবে আমরা প্রতিহিংসামূলক আক্রমণ করি নেই, কিন্তু ইদানিং কিছু আপনার মানে দুষ্কৃতিকারী বলবো তাদেরকে, যারা একটা মব জাস্টিসের জন্য মানুষকে উস্কানি দিচ্ছে, একটা স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করে একটা তাদের ঘোলা পানিতে মাছ শিকার করে তারা এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটা বিরাট হুমকির সম্মুখীন করছে। জনগণ অনেক সচেতন, জনগণ আস্তে আস্তে সচেতন হয়েছে। কদিন আগে আমরা একটা জিনিস দেখলাম যে বিনা কারণে, বিনা উস্কানিতে, বিনা একেবারেই কারণে একটা মানে রাজনৈতিক দলের কার্যালয় দখল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। জনগণ ঘৃণা ভরে সেই আহ্বানটাকে প্রত্যাখ্যান করেছে এবং জনগণ বুঝে গিয়েছে কিন্তু সবসময় সব কাজ করতে নাই। আপনার ওই যে আপনার শীতকালের ওয়াজ গরমকালে করে লাভ নাই, বুঝছেন না? যখন যেটা করার দরকার ছিল, যখন করা হয় নাই, তখন এখন যে জিনিসটা আছে, এখন যে মানে ধরেন এই যে জাতীয় নাগরিক পার্টি আপনার, তারা কিন্তু এক কথার মধ্যে থাকতেছে না, এক সময় এক এক কথা বলতেছে। এখন বলতেছে গণপরিষদের নির্বাচন, এটা পৃথিবীর ইতিহাসের একটা বিরল একটা ঘটনা মানে তারা ঘটাতে চাইতেছে। গণপরিষদ কখন হয়? গণপরিষদ তো একটা সত্য স্বাধীন দেশে হয় অথবা একটা বিপ্লবোত্তর একটা সরকারের গণপরিষদ হয়। এখন কারা গণপরিষদের ইলেকশন করবে, গণপরিষদের মেয়াদ কতদিন থাকবে, সংবিধান রচনা করার পরে গণপরিষদের কী অবস্থা থাকবে, এগুলোর কোনো কথা নাই। অর্থাৎ তারা কিন্তু আপনার বয়োবৃদ্ধ বুদ্ধিজীবীর কথার মধ্যে এবং একজন ইউটিউবের কথার মধ্যে ওনারা যেভাবে নাচানাচি করতেছেন, এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি সম্মুখীন, গণতন্ত্রের জন্য সম্মুখীন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। আমরা সবসময় বিশ্বাস করতাম গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে এবং গণ অভ্যুত্থান যখন একটা পর্যায়ে আসবে তখন সেনাবাহিনী কিন্তু বন্দুকের নলটা ঘুরিয়ে দেবে। সারা পৃথিবীতে এই জিনিসটাই হয়েছে, সারা পৃথিবীতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল যখন উল্টো দিকে ঘুরে যায় তখনই সেই সরকারের পতন অনিবার্য হয়ে যায়। এই সেনাবাহিনী কিন্তু বন্দুকের নল যথাসময়ে কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং ঘুরিয়ে দিয়েছে বলেই কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা জয়লাভ করেছি। এই সেনাবাহিনী আমাদের একটা গর্বের ধন, এই সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করতে দেব না। বিশেষ করে আপনার জেনারেল ওয়াকার যে কাজটি করেছেন, তিনি আত্মীয়তার চাইতে জনগণকে বড় করে দেখেছেন, তিনি দেশপ্রেমকে বড় করে দেখেছেন আত্মীয়তার। সেই জেনারেল ওয়াকারের কোনো ধরনের অসম্মানকে আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না।
মুশরাফি, এই ঘটনাগুলোর পিছনে অন্তরালের কোনো অসৎ উদ্দেশ্য দেখছেন কিনা, দেশি বিদেশি নানান ধরনের? কোনো অন্তরালের উদ্দেশ্য একটা সিম্পল জিনিস, খুব সহজ সাধারণ অঙ্ক, একেবারে সাধারণ অঙ্ক, কোনো সরল গরল কিছু নাই, যুগ বিয়োগ পূরণ ভাগের চেয়ে সহজ। অঙ্কটা হচ্ছে যে নির্বাচন কত দূরে পাঠানো যায়। এই জন্য যদি দেশে ঝামেলা বাঁধাইতে হয় ঝামেলা বাঁধাও, এই জন্য যদি গৃহযুদ্ধ বাঁধাইতে হয় গৃহযুদ্ধ বাঁধাও, এই জন্য যা যা বাঁধাইতে চাও, সেনাবাহিনীকে মেলাইন করতে চাও করো, এই জন্য যদি শাসন ডাইকে আনা যায় আনো, কোনো সমস্যা নাই। আমাদের যে শিশু পার্টি আছে, এই শিশু পার্টি সাবালক হওয়া পর্যন্ত এই সময়টুকুন চান তারা। আমাদের ফরহাদ মাজহার কয়েকদিন আগে, উনি তো নাম বলতেছেন না, ছোট ফো আর বড় ফো বলতেছেন, ফরহাদ মাজহার কয়েকদিন আগে বলেছেন যে বিএনপি যখন থেকে আমাদের কথা শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আমি পার্টিতে বলেছে যে বিএনপি যদি সত্যি সত্যি এই রকম বিশাল বড় জ্ঞানী ভদ্রলোকের কথা না শোনা বন্ধ করে থাকে, তাইলে আমি বিএনপির নেতা তারেক রহমানকে আমি পায়ে ধরে আবার কদমবুসি করতে চাই যে তার কথা শোনা যে বন্ধ করেছে। এই কথা শুনলে কমিউনিস্ট পার্টি ডুবেছে, বাম দলগুলি ডুবে শেষ নাই, মাইনাসে চলে গেছে। এইটার কথা শুনলে, এত জ্ঞানের কথা শুনলে বাংলাদেশের মানুষ এত জ্ঞানের কথা শুনে না। বাংলাদেশের মানুষ বিশ্বস্ত পলিটিক্যাল পার্টি চায়। বাংলাদেশের মানুষ এই চালাকির থেকে, বেশি বুদ্ধি থেকে বিশ্বস্ত হওয়াকে অনেক বেশি দাম দেয়। জিয়াউর রহমানের দল বাংলাদেশে বিশ্বস্ত পার্টি, জনগণের বিশ্বস্ত পার্টি, জনগণকে যে কথা দেয় সেই কথা রাখে। বেগম খালেদা জিয়া যে কথা দিয়েছেন 96-86 সালে, সেই কথা তিনি রেখেছেন। তার সামনে এসেছিল মানুষ আমাদেরকে টিটকারি করতে বলতো যে খালেদা জিয়া তো আমেনা বেগম হবে। 86 সালে আমরা যখন হাসিনার অধীনে নির্বাচনে যাই নাই, এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত একসাথে নির্বাচন করেছে, আমাদেরকে টিটকারি করে বলেছে। সেলিম ভাই তখন তো ছাত্রদল করেন নাকি, তো ছাত্রদল শেষ করেছেন, তো আমাদেরকে এইরকম টিটকারি করতো। আমরা ম্যাডামকে বলতাম, ম্যাডাম বলতেন যে রাজনীতিতে সঠিক পথে থাকাটা হচ্ছে বড় কথা, ক্ষমতায় আসাটা বড় কথা না। জনগণকে যে কথা দিয়েছে আমরা এই কথা রাখবো না কেন? তো জনগণ তো এই উত্তর 91 সালে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই সম্মানটা দেশবাসী দিয়েছে। তারেক রহমান 14 সালে নির্বাচনে যান নাই শুধু সিঙ্গল কথার জন্য যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না। 2024 সালে তাই করেছেন। আমাদেরকে টিটকারি করে নাই মানুষ, আমাদের কোনো প্রত্যাশা নাই, আমাদের কোনো আশা নাই, ভরসা নাই। হাসিনা গিয়েছে তো আজকে একটাই কথা, যাতে নির্বাচন না হয় দেশে। নির্বাচন হলে একজন এদের অ্যাডভাইজার কমিশনের প্রধান উনি বলেছেন যে বিএনপি এখন নির্বাচন হতে বিএনপি 2/3 পেয়ে যাবে, 250 সিট পেয়ে যাবে। এই জন্য কি দেশে নির্বাচন হবে না? আমার কথা হচ্ছে তারেক রহমান বারবার বলেছেন আমরা কারো প্রতি কোনো অন্যায় করব না, 1 নম্বর। 2 নম্বর, আমরা নির্বাচনে কোনো প্রকার কারসাজি, কারচুপি, ম্যানিপুলেশন এটির আশ্রয় নেওয়া যায়, এই জিনিসটা ভুলে যান সবাই। দেন এইটা হলো কথা। তো আমরা এই জন্য আপনাকে বলছি যে বাংলাদেশে এই যে গণপরিষদ নির্বাচন, কনস্টিটিউশন রিরাইট, পুনর্গঠন, কনস্টিটিউয়েন্সি পুনর্গঠন, আসন পুনর্বিন্যাস, এই সমস্ত কথা হচ্ছে জাস্ট নির্বাচনকে পিছিয়ে দেওয়া, লিঙ্গারিং করা, আর কোনো উদ্দেশ্য নাই। নির্বাচনকে পিছিয়ে দিলে আসলে লাভ কার হবে? যদি 30 সেকেন্ডের মধ্যে শেষ পর্যন্ত নির্বাচনকে পিছিয়ে দিলে যেসব উপদেষ্টা কয়েকজন আছে, নিজকে কেউ সিরাজ আলম খান, কেউ মাহসুদুম, কেউ কালমাস মনে করছে তাদের লাভ হবে আর কি। তো নির্বাচনকে আপনার আগামী 15 থেকে 20 দিনের ভিতর অথবা 1 মাস, 30 দিন দিলাম, 30 দিনের একটা আলটিমেটাম দিচ্ছি ডক্টর ইউনূসকে। 30 দিনের ভিতর তিনি যদি তার উপদেষ্টা পরিষদ সংস্কার করে
আপনার যে দলীয় যারা আপনার উপদেষ্টা তাদেরকে আপনার পদত্যাগ করে নতুন করে আপনার দলনিরপেক্ষ সরকার গঠন না করেন, তাহলে আমরা 30 দিন পরে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগের জন্য আমরা আন্দোলন গড়ে তুলব এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকল দাবি, এবং আমরা মনে করি যে একটা জাতীয় সংসদ নির্বাচনে সকল সংকটের সমাধানের একটি মাত্র পথ, অন্য কোনো পথ নেই। জি, আলোচনা অনুষ্ঠানের জন্য শাহাদাত হোসেন সেলিম এবং মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।